জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশে ফেরা নিয়ে জোর আলোচনা, কী বার্তা দেবেন শেখ হাসিনা, থাকছে প্রতিবেদনে। ফ্যামিলি কার্ড পাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা, রাজনীতিতে নতুন বিতর্ক, থাকছে প্রতিবেদনে। দেশব্যাপী ক্ষমতাসীন বিএনপি নেতাকর্মীদের সাথে চাঁদা দিয়ে সমঝোতা করতেই হবে, থাকছে প্রতিবেদনে। জুলাই সনদ বাতিল, স্বস্তিতে বাংলাদেশ আওয়ামী লীগ, নতুন কৌশলের ইঙ্গিত দিলেন তারেক রহমান, থাকছে প্রতিবেদনে। হাদির খুনিরা ভারতে ধরা পড়ায় প্রবল আতঙ্কে হাসনাত সার্জিসরা, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশে ফেরা নিয়ে জোর আলোচনা, কী বার্তা দেবেন শেখ হাসিনা? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা। বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক মহলে জোর আলোচনা চলছে। তিনি যদি দেশে ফেরেন তাহলে জাতির উদ্দেশ্যে কী বার্তা দেবেন এবং ভবিষ্যৎ রাজনীতির জন্য কী ধরনের দিক নির্দেশনা তুলে ধরবেন। রাজনৈতিক সূত্রগুলো বলছে, বর্তমানে তিনি ভারতের রাজধানী নিউ দিল্লিতে অবস্থান করছেন। তার সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানা। গত বছরের আলোচিত জুলাই মুভমেন্ট ইন বাংলাদেশের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলে যায়, যার প্রেক্ষাপটে তিনি বিদেশে অবস্থান করছেন বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। এদিকে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যেও নতুন আশার সঞ্চার হয়েছে বলে দাবি করছে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সূত্র। দলের অনেক নেতা মনে করছেন, তিনি দেশে ফিরলে দলীয় সংগঠনকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি নতুনভাবে সাজানোর উদ্যোগ নিতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার সম্ভাব্য বার্তা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় কেন্দ্রিত হতে পারে। প্রথমত, তিনি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার ওপর জোর দিতে পারেন। দ্বিতীয়ত, দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাতে পারেন, যাতে সংগঠন আবারও শক্ত অবস্থানে ফিরতে পারে। তৃতীয়ত, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির বিষয়টি তার বক্তব্যে গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকার সময় তিনি যে উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরতেন, সেগুলোর ধারাবাহিকতা বজায় রাখার বিষয়টিও তার বক্তব্যে থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো বিষয়টিকে ভিন্নভাবে দেখছে। তাদের মতে, শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা দেশের রাজনীতিতে নতুন করে প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরি করতে পারে। অনেকেই মনে করছেন, এটি দেশের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তনের সূচনা করতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বের প্রভাব দীর্ঘদিন ধরেই বিদ্যমান। সেই কারণে শেখ হাসিনার মতো প্রভাবশালী নেতার যে কোনো পদক্ষেপ দেশের রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এছাড়া আন্তর্জাতিক মহলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সব মিলিয়ে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা এবং তিনি কী বার্তা দেবেন, এই দুটি বিষয়ই এখন রাজনৈতিক মহলের প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদি তিনি দেশে ফিরে জাতির উদ্দেশ্যে বক্তব্য দেন, তাহলে সেটি দেশের রাজনীতিতে নতুন দিক নির্দেশনা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন সবার নজর মার্চ মাসের দিকে। সত্যিই কি দেশে ফিরবেন শেখ হাসিনা? আর ফিরলে জাতির উদ্দেশ্যে কী বার্তা দেবেন? এই প্রশ্নগুলোর উত্তরই জানতে অপেক্ষায় রয়েছে দেশের রাজনৈতিক অঙ্গন। ফ্যামিলি কার্ড পাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা, রাজনীতিতে নতুন বিতর্ক। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় এলে কি বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র নেতাদের জন্য ফ্যামিলি কার্ড প্রদানের পরিকল্পনা করছে? সামাজিক ও রাজনৈতিক সূত্রে এমন গুঞ্জন ছড়িয়েছে, যা রাজনৈতিক মহলে সরগরম সৃষ্টি করেছে। সূত্র বলছে, ফ্যামিলি কার্ড প্রকল্পটি মূলত পরিবার ও রাজনৈতিক সংযোগের ভিত্তিতে সুবিধা বা প্রাধান্য নিশ্চিত করার একটি উদ্যোগ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এমন ধারণা কার্যকর হলে তা দেশের রাজনৈতিক পরিবেশে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ক্ষমতার হস্তান্তরের সময় দলীয় নেতাদের নিরাপত্তা, সুবিধা এবং রাজনৈতিক অবস্থানকে প্রভাবিত করতে পারে। বিএনপি সরকার যদি সত্যিই এমন পদক্ষেপ নেয়, তা সম্ভবত বাংলাদেশ আওয়ামী লীগের কিছু নেতার ওপর নির্দিষ্ট প্রভাব বিস্তার করবে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই ধরনের পদক্ষেপ দেশের রাজনৈতিক সমীকরণে নতুন বিতর্ক ও উত্তেজনা তৈরি করতে পারে। অন্যদিকে আওয়ামী লীগ সূত্রের বক্তব্য, এই ধরনের গুজব উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের তৈরি কৌশল মাত্র।
দলীয় নেতারা ইতিমধ্যেই নিজেদের অবস্থান ও কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করার পরিকল্পনা করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আগামী নির্বাচনী পর্বে বা ক্ষমতার হস্তান্তরের সময় এই ধরনের কৌশল রাজনৈতিক বিতর্ক আরও বাড়াতে পারে। তবে দেশের সাধারণ জনগণ, রাজনৈতিক দলের কর্মী এবং বিশ্লেষকরা সবাই ভাবছেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়ন হবে কিনা তা সত্যিই প্রমাণিত হলে রাজনৈতিক মহলে বড় ধরনের প্রভাব পড়বে। সংক্ষেপে, বিএনপি সরকারের অধীনে ফ্যামিলি কার্ড বিতর্ক বর্তমানে রাজনৈতিক মহলে আলোচনার প্রধান বিষয়। এ নিয়ে নেতারা মন্তব্য করছেন, সমালোচনা করছেন, আর দেশের রাজনৈতিক অঙ্গন এখন সতর্ক দৃষ্টিতে এই প্রস্তাবের সম্ভাব্য প্রভাব পর্যবেক্ষণ করছে। দেশব্যাপী ক্ষমতাসীন বিএনপি নেতাকর্মীদের সাথে চাঁদা দিয়ে সমঝোতা করতেই হবে? নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের পরিচালকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেছেন খোদ ভুক্তভোগী পরিচালক নিজেই। মামলায় এজাহারভুক্ত সব আসামি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে। এছাড়াও বিএনপির অভিযুক্ত চাঁদাবাজ নেতারা গত ১৮ ফেব্রুয়ারি ওই হাসপাতালের কেয়ারটেকারকে পিটিয়ে নগদ ১.৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে। এটি নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর ফুলহর এলাকার মদনপুর স্পেশালাইজড হাসপাতালের ঘটনা। এর আগে গত বছর জুলাই মাসে রাজধানীর মিটফোর্ট হাসপাতাল প্রাঙ্গণে বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের সন্ত্রাসীরা একজন ব্যবসায়ীকে চাঁদা অনাদায়ে পাথর দিয়ে মাথা থেতলে নৃশংসভাবে প্রকাশ্যে হত্যা করে। এই ঘটনার পর সারা দেশে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হলেও হত্যাকাণ্ডে অভিযুক্তদের বিচারের আওতায় আনেনি ফ্যাসিস্ট ইউনুস গং, বরং হত্যাকারীদের বিভিন্ন সময়ে বিএনপির নির্বাচনী প্রচারণায় দেখা গিয়েছে। ৫ আগস্টের পর থেকেই বিএনপির চাঁদাবাজি ও সন্ত্রাসের ফলে অতিষ্ঠ দেশের মানুষ। বর্তমানে ক্ষমতায় এসে বিএনপির নৈরাজ্য যেন আরও লাগামহীন রূপ ধারণ করছে। চাঁদাবাজিকে ক্ষমতার চেয়ারে বসে আজকাল সমঝোতার তকমাও দেয়া হচ্ছে অবলীলাক্রমে। বাংলাদেশের মানুষ বিএনপির সকল সন্ত্রাসী কার্যকলাপ, নৈরাজ্য আর শোষণ থেকে মুক্তি চায়। জুলাই সনদ বাতিল, স্বস্তিতে বাংলাদেশ আওয়ামী লীগ, নতুন কৌশলের ইঙ্গিত দিলেন তারিক রহমান। সরকারের নির্দেশে বিতর্কিত জুলাই সনদ বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্তের পর বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা কিছুটা স্বস্তিতে আছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দল মনে করছে এটি তাদের জন্য একটি সুবিধাজনক পরিস্থিতি তৈরি করেছে, বিশেষ করে আসন্ন নির্বাচন এবং রাজনৈতিক কৌশল পরিকল্পনার ক্ষেত্রে। জুলাই সনদ বাতিল হওয়ার প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং দেশের রাজনৈতিক ভারসাম্য ও দলের ভেতরের সংগঠনকে পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে চলমান উত্তেজনা, বিভিন্ন আন্দোলন এবং বিরোধী দলীয় চ্যালেঞ্জ মোকাবেলার পর এই বাতিলাদেশ আওয়ামী লীগকে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দলের শীর্ষ নেতারা এখন রাজনৈতিক কৌশল পুনর্গঠন এবং ভেতরের ঐক্য শক্তিশালী করার দিকে মনোনিবেশ করছেন। এই পদক্ষেপ দলের জন্য নতুন কর্মসূচি এবং রাজনৈতিক প্রভাব বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। বিশেষ করে আগামী নির্বাচনী পরিস্থিতিতে এটি দলের অবস্থানকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্যদিকে বিএনপির সিনিয়র নেতা তারিক রহমান এই পরিস্থিতিতে নতুন কৌশলের ইঙ্গিত দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তার লক্ষ্য সম্ভবত দলের নেতৃত্ব ও সমর্থকরাকে পুনরায় সংগঠিত করা এবং রাজনৈতিক প্রভাব বাড়ানোর প্রস্তুতি নেওয়া। তারিক রহমানের সাম্প্রতিক বক্তব্য ও প্রকাশিত ইঙ্গিত থেকে বোঝা যায় যে বিএনপি তাদের কার্যক্রমকে আন্তর্জাতিক পর্যায়ে এবং দেশের রাজনীতিতে আরও সক্রিয় করতে চাইছে। বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদ বাতিল হওয়ায় দুই প্রধান রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং বিএনপি, এর মধ্যে নতুন কৌশল ও প্রতিক্রিয়া তৈরি হবে। আওয়ামী লীগ স্বস্তিতে থাকলেও বিএনপি প্রতিক্রিয়ায় সক্রিয়, যা দেশের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, আগামী সময়ে এই সিদ্ধান্তের প্রভাব সবচেয়ে বেশি পড়বে দলের ভেতরের নেতৃত্ব এবং রাজনৈতিক কর্মসূচিতে। আওয়ামী লীগের সিনিয়র নেতারা ইতিমধ্যেই দলের কার্যক্রম পুনর্গঠন এবং ভেতরের ঐক্য শক্তিশালী করার পরিকল্পনা করছেন। একই সঙ্গে তারা দলের নিচু স্তরের কর্মী ও সমর্থকদের সাথে সংযোগ বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছেন। বিরোধী দল বিএনপি এই পরিস্থিতি কৌশলগতভাবে ব্যবহার করতে পারে। তারিক রহমানের নতুন কৌশলের ইঙ্গিত দেখাচ্ছে যে বিএনপি দেশের রাজনীতিতে পুনরায় সক্রিয় ভূমিকা নিতে চাইছে, বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে সমর্থন বাড়ানো এবং দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তার করা তার লক্ষ্য হতে পারে। সাধারণ জনগণ এবং রাজনীতিক বিশ্লেষকেরাও এই সিদ্ধান্তকে ঘিরে নানা মত প্রকাশ করছেন। অনেকেই মনে করছেন, এটি দেশের রাজনীতিকে স্থিতিশীল করতে সাহায্য করবে। অন্যদিকে কেউ কেউ বলছেন, এটি বিরোধী দলের কার্যক্রমকে আরও কৌশলী এবং সক্রিয় করার সুযোগ দিতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলেন, বাংলাদেশের রাজনীতি ঐতিহাসিকভাবে ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বের ওপর নির্ভরশীল। সেই কারণে একজন প্রভাবশালী নেতার পদক্ষেপ দেশের রাজনৈতিক দিগন্ধে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আগামী মাসগুলোতে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই তাদের কৌশল পরিবর্তন করে রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব বিস্তার করতে পারে। সব মিলিয়ে জুলাই সনদ বাতিলের পর দেশের রাজনৈতিক অঙ্গন নতুন করে উত্তেজিত। আওয়ামী লীগ স্বস্তিতে থাকলেও তারেক রহমানের নতুন কৌশলের ইঙ্গিত দেশের রাজনীতিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সামনের সময়ে দেশের ক্ষমতার সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যেতে পারে। এ পরিস্থিতিতে রাজনৈতিক পর্যবেক্ষকরা সতর্ক দৃষ্টিতে দেখছেন দুই প্রধান দলের কৌশল ও পদক্ষেপ কেমন ফলপ্রসূ হবে। দেশের রাজনৈতিক অঙ্গনের এই নতুন অধ্যায় আগামী নির্বাচনী ও ক্ষমতার হস্তান্তরের প্রেক্ষাপটে বিশেষ প্রভাব ফেলতে পারে। হাদির খুনিরা ভারতে ধরা পড়ায় প্রবল আতঙ্কে হাসনাত সার্জিসরা। বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স। জানা যাচ্ছে, ভারতের গোয়েন্দা সংস্থাগুলি বেশ কয়েকদিন ধরেই তাদের দিকে নজরদারি রাখছিলেন। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই ভারত বাংলাদেশের বনগাঁ সীমান্তের কাছে একটি গ্রামে হানা দেয় পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্সের সদস্যরা। এরপরই দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এই দুজনই বাংলাদেশের ছাত্র আন্দোলনের নেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত বলে পরে জানায় পশ্চিমবঙ্গ পুলিশ। উল্লেখ্য, গত ডিসেম্বরে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড ঘিরে বাংলাদেশ জুড়ে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। কারত উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকার নানাভাবে চেষ্টা করেছিল হাদি হত্যার দায় ভারতের উপর চাপাতে। সেই সঙ্গে ইনকিলাব মঞ্চ, এনসিপি সহ একাধিক সংগঠন হাদি হত্যাকাণ্ডের পিছনে ভারতীয় গোয়েন্দা সংস্থার হাত রয়েছে বলেই সরাসরি অভিযোগ জানাতে থাকে। একটা সময় ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও দাবি করা হয়েছিল হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে। একবার এমন দাবিও করা হয়েছিল যে কলকাতা পুলিশ মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে গ্রেফতার করেছে। কিন্তু প্রথম থেকেই ভারত সরকার এই দাবিগুলি অস্বীকার করে এসেছে। এবার তারা ভারত থেকেই গ্রেফতার হল। ফলে ঢাকা পুলিশের দাবি কারত মান্যতা পেল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। এখন প্রশ্ন হচ্ছে, এবার ভারত কি করবে? বিশ্লেষকদের মতে, ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারের পর ভারতের উচিত পরবর্তী তদন্তে পূর্ণ সহযোগিতা করা। কারণ হাদিকে হত্যার পেছনে কাদের হাত ছিল তা সামনে আসা প্রয়োজন। জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ পুলিশের জেরায় ইতিমধ্যেই দুই ধৃত মুখ খুলেছে। একাধিক সূত্র জানাচ্ছে, হাদিকে হত্যার আসল উদ্দেশ্য ছিল ভোটের আগে বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি করা, যাতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন বানচাল করে দেওয়া যায়। ফলে এই দুজনকে যদি বাংলাদেশের হাতে তুলে দেওয়া যায়, তাহলে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। খেয়াল করলেই বোঝা যাবে, জামাত, এনসিপি হাদি হত্যা নিয়ে এত সরব ছিল, তারা এখন মুখে কুলু পেটেছেন। অর্থাৎ হাদির খুনিরা ধরা পড়ায় আতঙ্কিত এনসিপি। অপরদিকে বাংলাদেশের তারেক রহমান সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে ধৃত দুই দুষ্কৃতীকে দ্রুত হেফাজতে চাইছে বাংলাদেশ সরকার। সেদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সোমবার ঢাকায় বলেছেন, সরকার কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে। একই কথা বলেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও। তিনি জানিয়েছেন, হাদি হত্যাকারীদের দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার সক্রিয়। ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের মাধ্যমে আনুষ্ঠানিক অনুরোধপত্র পাঠানো হয়েছে। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে। কূটনৈতিক সূত্রের খবর, ভারত সরকারের তরফে এখনও পর্যন্ত দুই দুষ্কৃতীকে গ্রেফতারের বিষয়ে কিছু জানানো হয়নি। তবুও কলকাতার উপদূতাবাসের ডেপুটি হাইকমিশনার সিকদার মোহাম্মদ আশরাফুর রহমানের অফিস রবিবার রাতেই সক্রিয় হয়েছে। ধৃত দুজনকে হেফাজতে পাওয়া বা জেরা করার জন্য ভারত সরকারের কাছে কনসুলার অ্যাক্সেস চেয়েছেন তিনি। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামের ধৃত দুই দুষ্কৃতীকে ভারতীয় গণমাধ্যম শরীফ ওসমান বিন হাদির সন্দেহজনক হত্যাকারী হিসেবে চিহ্নিত করেছে। তাদের বিষয়ে কনসুলার অ্যাক্সেস দেওয়া হোক। ওয়াকিবহাল মহল বলছে, এই বিষয়ে ভারত সরকারের উচিত হবে দ্রুত ব্যবস্থা নেওয়া।
তবে ভারতীয় গোয়েন্দারা এবং পুলিশ আধিকারিকরা প্রথমেই নিশ্চিত হতে চাইবেন এই দুজনই ওসমান হাদির হত্যাকারী কিনা। পাশাপাশি প্রাথমিক জিজ্ঞাসা এবং অন্যান্য কাগজপত্র পরীক্ষা করার পর ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট যাবে। তারপরেই মূল সিদ্ধান্ত নেবে ভারত সরকার। এতে কিছুটা সময় লাগতে পারে, কিন্তু হাদি হত্যার বিচারে ভারত যদি তারেক রহমান সরকারকে পূর্ণ সহযোগিতা করে তাহলে তা দুই দেশের সম্পর্কের উন্নতিতে সহায়ক হবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।